মর্নিং স্টুডেন্টস। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কম্পিউটার সায়েন্সের যে সমস্ত নতুন নতুন টেকনোলজিগুলো আসতে চলেছে তার মধ্যে অন্যতম প্রধান একটা সেই টেকনোলজির নাম হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং। কোয়ান্টাম কম্পিউটার আসতে চলেছে, আর কোয়ান্টাম কম্পিউটার তৈরি করা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের ল ওয়াইজ। এবার প্রশ্ন আসবে যে কোয়ান্টাম ফিজিক্স ব্যাপারটা কি। দেখো, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা নিশ্চয়ই জানবে, যদি নাও জানো ছোট্ট করে ব্যাপারটা বলে দিই যে দেখো, নর্মালি আমাদের এই সমস্ত গ্রহ নক্ষত্র তারা বা আমরা যেটা খালি চোখে দেখতে পাই, সেই সমস্ত আমাদের যে সামনের যে জগৎ আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, সেই জগতে যে ফিজিক্সের লগুলো প্রযোজ্য সেইগুলো কিন্তু অনুপরমাণু লেভেলে, মানে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই লেভেলে যদি তুমি মানে পর্যবেক্ষণ করো, তাহলে দেখবে যে এই বড় মানে আমাদের সামনের জগতের যে ল সেটা কিন্তু ওখানে খাটছে না। কিছু চেঞ্জেস এবং ভয়ঙ্কর কিছু কিছু চেঞ্জেস দেখা যাচ্ছে সেখানে। মানে যে থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইনের, সেটাও কিন্তু ওখানে খাটছে না ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার মধ্যে। তো এটা নিয়ে আইনস্টাইনেরও একটা দ্বন্দ্ব ছিল যে একই জগতে বড় বড় বস্তুর ক্ষেত্রে এক ধরনের ফিজিক্সের ল হচ্ছে, মানে অ্যাপ্লাই হচ্ছে, আর সেটাই যখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র জগতে চলে যাচ্ছি, আমরা অনুপরমাণু লেভেলে চলে যাচ্ছি, তখন সেখানে কিন্তু একটা অন্যরকম ল প্রযোজ্য হচ্ছে। এবং যে লটা কিন্তু কাইন্ড অফ বিজার, মানে কি সেখানে অনেক কিছুই মানে সেই কি বলবো, মানে অদ্ভুত টাইপের হচ্ছে, মানে যা খুশি হচ্ছে এরকম একটা ব্যাপার। তো সেই কোয়ান্টাম ফিজিক্সের যে দুনিয়া, সেখানে কিন্তু এখনো এমন অনেক কিছু আছে যেটা নিয়ে এখনো রিসার্চ চলছে এবং এখনো মানে অনেক কিছু আবিষ্কার করার বাকি আছে। এবং সবচেয়ে যেটা বড় জিনিস বাকি আছে সেটা হচ্ছে যে সেই মানে একই দুনিয়াতে দুরকম ফিজিক্স হতে পারে না। তো সেই কোয়ান্টাম দুনিয়াতে যে ফিজিক্সের ল আর আমাদের এই বড় দুনিয়াতে, মানে আমাদের খালি চোখে যে দুনিয়া দেখতে পাই সেইখানে যে ফিজিক্সের ল, তার মধ্যে একটা মেলবন্ধন করা, যেটাকে মানে একটা থিওরি বলছে যে থিওরি অফ এভরিথিং, মানে দুটো দুনিয়াকেই একই থিওরি দিয়ে মেলাতে হবে। তো সেইটা নিয়ে যুগান্তকারী যে সমস্ত আবিষ্কার হয়েছে বা হচ্ছে, তার মধ্যে অবশ্যই স্ট্রিং থিওরি একটা খুব মানে ইন্টারেস্টিং থিওরি, কিন্তু সেটা এখনো যে পুরোপুরি 100% সেটাই যে ঠিক, সেটা নিয়ে অনেকের দ্বন্দ্ব আছে। তো যাই হোক, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে যদি তোমরা আরো ডিটেলে জানতে চাও, অবশ্যই আমি এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলাদা করে ভিডিও করব। তো যেটা আজকের বিষয় যে কোয়ান্টাম কম্পিউটিং, সেই কোয়ান্টাম কম্পিউটিং কিন্তু এই কোয়ান্টাম দুনিয়া, সেই কোয়ান্টাম দুনিয়ার যে ল তাকে বেস করে সেই কম্পিউটার তৈরি করা হয়েছে। হ্যাঁ, অলরেডি তৈরি করা হয়ে গেছে, কিন্তু সেটা এখনো খুব একটা যে মানুষের কাজে লাগবে সেরকম লেভেলে হয়নি। কারণ কোয়ান্টাম দুনিয়াতে কাজ করতে গেলে বা কোয়ান্টামকে দিয়ে কাজ করতে গেলে, মানে সোজা কথা কোয়ান্টা বা ছোটো ছোটো যে অণু পরমাণু, সেইগুলো এতটাই মানে অস্থির কণা, ছোট ছোট কণা, সেই কণাগুলো এতটাই অস্থির যে সেটা মানে ভীষণ কম টেম্পারেচার দরকার হয়, তবেই কিন্তু তাদেরকে স্টেবল করা যায়। এবং যতক্ষণ না স্টেবল করা যায় ততক্ষণ তাদের দিয়ে কাজ করানো যায় না। যে কারণে একটা ভীষণ কন্ট্রোলড ওয়েদারে সেই কোয়ান্টাম কম্পিউটারকে রাখতে হয়, তবেই সেটা কাজ করে। এবং শুধু তাই নয়, প্রাথমিক স্টেজে তোমরা নিশ্চয়ই জানো, যখন কম্পিউটার প্রথম দিকে আবিষ্কার হয়েছিল, সেটা নর্মাল আমাদের এখনকার যে নর্মাল যে কম্পিউটার আমরা ইউজ করছি, সেই কম্পিউটার যখন প্রথম আবিষ্কার হয়েছিল, সেটা বিশাল একটা ঘরের মধ্যে মানে থাকতো, বিশাল বড় বড় সব মানে যন্ত্রপাতি জুড়ে জুড়ে হয়েছিল এবং বিশাল বড় ছিল। সেই কম্পিউটারই কিন্তু আজকের হাতের মুঠোর কাছে চলে এসছে। এই মোবাইলও একটা কম্পিউটার, সেটা আস্তে আস্তে টেকনোলজিক্যাল রিভলিউশন দিয়ে এবং ইঞ্জিনিয়াররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে করে সেই বড় জিনিসটাকে ছোট করেছেন, এমবেডেড করেছেন। ঠিক সেরকম এখনো কম্পিউটার, যেটা কোয়ান্টাম কম্পিউটার যেটা বেরিয়েছে, যেটা ল্যাবে আছে, সেইটা কিন্তু অনেক বড়, যে যেখানে যেখানে তৈরি হচ্ছে মানে বেশ একটা ঘর জুড়ে হয়তো কম্পিউটার। এবং যেখানে ওই বললাম মানে কন্ট্রোলড ওয়েদার লাগবে, অমুক লাগবে, সেই কারণে সেটা এখনো মাস স্কেলে প্রোডাকশানে আসেনি। কিন্তু একবার যদি সেটা এসে যায় মাস স্কেলের প্রোডাকশানে, তাহলে এই যে কম্পিউটারের যে টেকনোলজি, সেটাতে একটা রেভলিউশনারি চেঞ্জ এসে যাবে। এবং সেটা কিন্তু সমস্ত যুগ মানে ইন্ডাস্ট্রিকে পুরো মানে হেলিয়ে রেখে দেবে একেবারে, যাকে বলে। কারণ এখনকার কম্পিউটার যখন কোনো মানে তাকে যখন কোনো কাজ করতে দেওয়া হয়, তার যে গতিবেগ এবং তার যে মানে নিখুঁত মানে কাজ করার যে ক্ষমতা, তার চেয়ে কয়েকশো নয়, কয়েক হাজার নয়, কয়েক লক্ষ গুণ বেড়ে যাবে কোয়ান্টাম কম্পিউটার যদি একবার হাতের কাছে চলে আসে। সেই কোয়ান্টাম কম্পিউটারের ক্ষমতা কিন্তু এখনকার যে ট্র্যাডিশনাল কম্পিউটার, তার চেয়ে কয়েক লক্ষ গুণ কম্পিউটেশনাল পাওয়ার বেশি।
এবং সব দিক থেকেই, টাইমের দিক থেকেও, ক্ষমতার দিক থেকেও। তো বুঝতেই পারছো, একবার যদি সেই টেকনোলজি সবার হাতে হাতে চলে আসে, বা অন্তত মানুষের যুগান্তকারী যে কাজগুলো করে কম্পিউটার সেই লেভেলে যদি চলে আসে, তাহলে কতটা রিভলিউশনারি চেঞ্জ হয়ে যাবে। আমি তোমাদের ছোট্ট করে যদি উদাহরণ দিই, নিশ্চয়ই তোমরা জানো যে সমস্ত ভ্যাকসিন তৈরি হয় বা যে সমস্ত ওষুধ তৈরি হয়, নতুন নতুন ওষুধের কথা বলছি, বিভিন্ন বিজ্ঞানীরা যেটা রিসার্চ করেন, গবেষণা করে, সেখানে কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর এই মেথডে করা হয়। মানে কি, ধরো কোনো একটা ওষুধ, কোনো একটা রোগের ওষুধ নিয়ে গবেষণা চলছে বিজ্ঞানীদের, এবং সেইখানে ওনারা মানে আইডিয়া করে নেন যে অমুক 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 কম্বিনেশন মিলিয়ে এই ওষুধটা তৈরি করা যেতে পারে, কিন্তু সেটা কোন পোর্শনে, কোনটা কত পোর্শনে, সেটা কিন্তু তারা তখন জানেন না। তখন তারা করেন কি, মানে বিভিন্ন পোর্শনে সেটাকে মিক্সড করেন এবং করে আলটিমেটলি দেখেন যে তাতে কি কাজ হচ্ছে, এবং এই পুরো ব্যাপারটা কিন্তু কম্পিউটার হ্যান্ডেল করে। বড় বড় বায়োটেকনোলজিক্যাল ল্যাব যেগুলো আছে, সেইখানে কিন্তু এই কাজগুলো হয়। এবং কম্পিউটার ওই সমস্ত, ধরো 100টা ট্রায়াল করা হয়েছে, যে 100 রকমের ওই কম্বিনেশন মিশিয়ে মিশিয়ে ট্রায়াল করে দেখা হচ্ছে যে কোনটায় আলটিমেটলি কাজ হয়। তো সেই 100টা ট্রায়ালকে কমপ্লিট করা এবং তারপরে তার রেজাল্ট আসা, সেটা কিন্তু বেশ একটা লেংদি প্রসেস। হয়তো দেখা যাবে একটা ট্রায়াল কমপ্লিট করতেই 1 সপ্তাহ 2 সপ্তাহ লেগে যাচ্ছে। এইভাবে 100টা ট্রায়াল কমপ্লিট করতে হতে দেখা গেল 700 উইকস লেগে গেল, কারণ সেই কম্পিউটার একসাথে একটাই ট্রায়াল তখন রান করাতে পারবে। তো বুঝতেই পারছো, অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার। কিন্তু এইটাই যখন কোনো কোয়ান্টাম কম্পিউটার করবে, সে কিন্তু একসাথে ওই 100টা ট্রায়াল একসাথে চালানো শুরু করে দেবে। একসাথে 100 রকমের যে কম্বিনেশন, সেই 100 রকমের কম্বিনেশনকে একসাথে সে পরীক্ষা নিরীক্ষা করবে এবং করে রেজাল্ট বলে দেবে, সঙ্গে সঙ্গে একসাথেই বলে দেবে যে কোনটা ঠিক। মানে সোজা কথায়, মানে 100 রকমের সম্ভাবনা আছে। এখনকার কম্পিউটার প্রতিটা সম্ভাবনায় একবার করে যাবে, গিয়ে দেখবে যে না হলো না, ফিরে আসলো, বললো না এটা হলো না, আবার পরেরটায় যাবে, ফিরে আসলো, এসে বললো হলো না। এই করে করে আলটিমেটলি যখন ঠিক জায়গায় গেল, সেখানে বললো দিল হ্যাঁ এটা ঠিক জায়গা, এটাই রাইট। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার ওই 100টা জায়গায় একসাথে যাবে, 100টা যে সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলোকে একসাথে হিট করবে এবং করে সঙ্গে সঙ্গেই বলে দেবে যে এটা ঠিক। 100টার মধ্যে এই 75 নম্বরটা ঠিক বা 25 নম্বরটা ঠিক, যে কোনো একটা যেটা ঠিক সেটা বলে দেবে। মানে ভাবতে পারছো কতটা যুগান্তকারী মানে রেভলিউশনারি চেঞ্জ আসতে চলেছে। এবং এটা শুধু আমি বায়োটেকনোলজির মানে এতে বললাম, মানে মেডিসিন ইন্ডাস্ট্রিতে বললাম, বা যে কোনো ভ্যাকসিন ইন্ডাস্ট্রিতে। তো এই টাইপের রেভলিউশন কিন্তু যত রকম আমাদের টেকনোলজিক্যাল কাজকর্ম, যেখানে কম্পিউটেশনাল পাওয়ারের দরকার হয়, সেই সমস্ত জায়গায় ইউজ হবে। তো ইউজ হওয়ার পর আলটিমেটলি মানব সভ্যতা একটা অন্য স্টেজে চলে যাবে। এমনিতেই আমরা একটা যুগ সন্ধিক্ষণে আছি, যেখানে কিন্তু অনেক কিছু নতুন নতুন এমন এমন টেকনোলজি আসছে, যেটা কিন্তু মানব সভ্যতাকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে নিয়ে যাবে, নিয়ে যাচ্ছে অলরেডি। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে, মেশিন লার্নিং এসে গেছে, রোবোটিক্সের ভয়ঙ্কর মানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। তার সাথে সাথে এই কোয়ান্টাম কম্পিউটার যখন বাস্তবের জীবনে, দৈনন্দিন জীবনে যখন প্রয়োগ তার দেখতে পাবে, তখন কিন্তু রেভলিউশনারি চেঞ্জ দেখতে পারবে। তো এই সমস্ত রেভলিউশনে যদি নিজে কাজ করতে চাও, যদি এই সমস্ত রিসার্চ ওয়ার্কে কাজ করতে চাও, যদি এই সমস্ত রিসার্চের ফলে যে সমস্ত টেকনোলজি তৈরি হবে, সেই টেকনোলজির মারফত কোনো মেশিন তৈরি করতে চাও, কম্পিউটারের কোনো সফটওয়্যার তৈরি করতে চাও, কম্পিউটারের হার্ডওয়্যারের পার্ট তৈরি করতে চাও, এই সমস্ত বিষয় শিখতে চাও, জানতে চাও, তাহলে অবশ্যই কম্পিউটার সায়েন্সের যে সমস্ত সাবজেক্টগুলো আছে, বিশেষ করে ক্লাস 12-এর পর, সেইগুলোর মধ্যে যে কোনো একটা বাছতে হবে। এবং তার মধ্যে দুটো অন্যতম সেরা কোর্স হচ্ছে বিটেক ইন সিএসি বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, 4 বছরের ফুল টাইম ইঞ্জিনিয়ারিং কোর্স। আর একটা হচ্ছে বিসিএ বা ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটাও কিন্তু 4 বছরের একটা ফুল টাইম কোর্স এখন। এবং এই দুটো কোর্সই কিন্তু করার পর তুমি ইচ্ছে করলে যেমন ডাইরেক্ট কোনো আইটি সেক্টরে গিয়ে কাজ করতে পারবে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামার, ঠিক তেমন ইচ্ছে করলে আরও হায়ার স্টাডি করে একজন সায়েন্টিস্ট হতে পারবে। যে সমস্ত সায়েন্টিস্টরা এই সমস্ত যুগান্তকারী আবিষ্কারের পেছনে যাদের অবদান রয়েছে, কারণ সায়েন্টিস্টরা আজকের খেটে সময় দিয়ে প্রচুর পরিশ্রম করে একভাবে লেগে থেকে যে জিনিসটা আবিষ্কার করেন, যে থিওরিটিক্যালি যে জিনিসটা আবিষ্কার করেন, সেই জিনিসটাই কিন্তু তার থেকে 5 বছর 10 বছর কি আরও পরে
সেটাকে ইঞ্জিনিয়াররা কিন্তু বাস্তবে রূপান্তরিত করেন। সো সায়েন্টিস্টরা যদি রিসার্চ না করেন তাহলে কোনো নতুন টেকনোলজি আসা সম্ভব নয়। তো বুঝতেই পারছো, সায়েন্স অ্যান্ড টেকনোলজি দুটোই ভীষণভাবে ইম্পর্টেন্ট, দুটোই গায়ে গায়ে চলে। সো অবশ্যই যদি তোমার কম্পিউটার সায়েন্সের ওপর ন্যাক থাকে, যদি এই সাবজেক্টটাকে ভালোবাসো, যদি নিজেকে কম্পিউটার সায়েন্সের দুনিয়াতে নিজের কেরিয়ার যদি নিজে করতে চাও, গড়ে তুলতে চাও, তাহলে অবশ্যই এই বিসিএ বা বিটেক ইন সিএসি এই দুটো কোর্সের মধ্যে যে কোনো একটা চয়েস করো। এবং বিটেক অবশ্যই একটু কস্টলি কোর্স, বিশেষ করে যারা প্রাইভেট কলেজে বিটেক করবে তাদের জন্য। আর বিসিএ সেই তুলনামূলকভাবে খরচ অনেকটাই কম। বেশ কিছু ভালো ভালো ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। এখানে খুব অ্যাফিলিয়েটেড মানে খুব অ্যাফোর্ডেবল কোর্স, মানে কোর্স ফি অ্যারাউন্ড ধরো 2-2.5 লাখের মধ্যেই। টোটাল 4 বছরের কোর্সের কথা বলছি, প্রাইভেট কলেজের কথা বলছি এবং ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজের কথা বলছি, যার কিন্তু কারিকুলাম দুর্দান্ত, যেখানে মানে স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে সব কিছু ভালো করে পড়ানোর জন্য যে ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন তারা একদম ফুললি মানে হাইলি এক্সপিরিয়েন্সড এবং কোয়ালিফাইড এই সমস্ত ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন সেই সমস্ত কলেজে। এবং ট্রেনিং মানে একদম যে প্র্যাকটিক্যাল ট্রেনিং, সেই ট্রেনিংটাও খুব ভালোভাবে দেওয়ানো হয় সেই সমস্ত কলেজে। তো সেই সমস্ত কলেজের অবশ্যই আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেই ওয়েবসাইটে ভিজিট করে ইমিডিয়েটলি অ্যাডমিশন সংক্রান্ত ব্যাপারে আরও আপডেট জেনে নিতে পারো। সেখানকার যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম আছে সেটা ফিল আপ করে, তাহলে তাদের এক্সিকিউটিভ যখন ফোন করবেন সেখান থেকে আরও ডিটেলে তোমরা জেনে নিতে পারবে। তো যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক দিও, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধব শেয়ার করে দিও। টাটা।